শুরু হচ্ছে আজকের গল্প প্রজাপতয়ে নম। কলমে পুষ্পিতা ভৌমিক। মহানগরীর বুক ছেড়ে পেশার খাতিরে আজ বহুদূরে পাড়ি দিতে হচ্ছে তরুণ ডাক্তার নীল ওরফে নীলাদ্রি বসুকে। ডাক্তার হবার সুবাদে ওকে শপথ নিতে হয়েছিল আমৃত্যু রোগীর সেবা করবে। মুর্শিদাবাদ জেলার গ্রামীণ হসপিটালে ওর কাজ পড়েছে। আর আজ আকাশের ভাবগতিক যেন নীলের মনের মতোই চঞ্চল পাড়া। বর্ষার ঘন মেঘের ঘন ঘটায় দিনের বেলাতেই যেন রাতের অন্ধকার নেমে এসেছে। শহর ছেড়ে অনেকক্ষণ হলো গ্রামের মেঠো পথ ধরেছে। ব্যাকসিটে বসে একমনে বাইরের দিকে তাকিয়েছিল নীল। হঠাৎ ঝাঁকুনিতে ওর অগোছালো এলোমেলো ভাবনায় ছেদ পড়ে। বাড়ির ড্রাইভার রতনদা ওকে বলে, নীল দাদাবাবু, গাড়ি আর এগোবে না বলে মনে হচ্ছে। সামনে রাস্তাঘাটা খুব বাজে অবস্থা। পায়ে হেঁটে যাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় দেখছি না। বর্ষার ঝোড়ো হাওয়ায় রাস্তার মধ্যে গাছের ডাল ভেঙে পড়ে রয়েছে। অগত্যা বৃষ্টি মাথায় রাস্তায় নেমে পড়ে ওরা দুজনে। একটু এগোবার পর উল্টো দিক থেকে একটা ভ্যান আসতে দেখে নীল ভ্যানওয়ালাকে জিজ্ঞাসা করে, বলি, এখান থেকে হসপিটাল আর কত দূর কাকু? জবাবে ভ্যান চালকটি জানান, তা আরো মিনিট 15 হবে তো বটেই। তা আপনাদের কোথা থেকে আসা হচ্ছে শুনি, এই বৃষ্টি মাথায় নিয়ে? দেখে তো মনে হচ্ছে শহরের লোক। নীল উত্তর দেয়, হ্যাঁ, ঠিক ধরেছেন, আমি কলকাতা থেকে আসছি। গ্রামের হসপিটালে নতুন ডাক্তার হিসেবে নিযুক্ত হয়েছি, সেই তো আশা। ও তাই বলুন, এ গায়ে নতুন আগমন। নিন, উঠে বসুন আমার ভ্যানে। আমাদের নতুন অতিথি বলে কথা, আমি আপনাদের পৌঁছে দিচ্ছি। ভ্যান চালকটি বলে। রতনদা আর নীল গাড়ি থেকে জিনিসপত্রগুলো নামিয়ে চেপে ভ্যানে বসে। একটুখানি যেতেই চোখ পড়ে এক তরুণীর দিকে সাইকেল করে বেশ দ্রুত গতিতে আসছে। ওদের দেখে জিজ্ঞাসা করে, ও মকবুল কাকা, কোথায় যাচ্ছ এত বৃষ্টিতে? ভ্যানে লোক নিয়ে কোথায় চললে? সে যাচ্ছ যাও, তবে বাড়ি ফিরে গরম জলে স্নান করবে, নইলে আবার জ্বরে পড়বে। এই তো কদিন আগে জ্বর থেকে উঠলে। শহর থেকে নতুন ডাক্তার এসেছে গো রায় দিদি। রাস্তায় গাছের ডাল পড়ে আছে বলে ওনাদের গাড়িটা এগোতে পারছে না, তাই ওনাদের হসপিটালে পৌঁছে দিতে যাচ্ছি রে মা। তুই সাবধানে বাড়ি যা। শীত গ্রীষ্ম বর্ষা হসপিটাল গিয়ে তুই কি পাস তা শুধু আল্লাহই জানে। আল্লাহ তোর ভালো করুন। ভ্যান চালাতে চালাতে মকবুল উত্তর দিতে থাকে। ভ্যানের পাশাপাশি সাইকেল চালাতে চালাতে মেয়েটা বলে, হসপিটালে গিয়ে একটা অদ্ভুত রকম ভালো লাগা খুঁজে পাই গো। জানো মকবুল কাকা, ওই ভালো লাগাতে সব পেয়েছি সুখ পাই আমি। দিনের শেষে পরম শান্তিতে ঘুমাতে পারি, যে সুখটা কোনো মূল্যের মাইনে চাকরিতে আমি খুঁজে পাই না। তাই তো শহরে দুটো চাকরি ছেড়ে আবার ফিরে এলাম এই গ্রামে। এখন চললাম কাকা। একটু থেমে নীলের দিকে তাকিয়ে মেয়েটি বলল, আসি ডাক্তারবাবু, ভালো থাকবেন আপনি। আমাদের গ্রামে আপনাকে স্বাগত। আবার পরে দেখা হবে আপনার সাথে। একটা সুগভীর প্রত্যয় ছড়িয়ে আছে মেয়েটার হাবে ভাবে আর কণ্ঠস্বরে। মনে মনে নীল ভাবে, মেয়েটার ভিতর একটা অদ্ভুত ধার আছে। পড়াশোনার সময় কত মেয়েদের সাথে মেলামেশা করেছে, কিন্তু এত সহজ কথা সহজভাবে কারো থেকে শুনিনি। সত্যি তো, ডাক্তারি ধর্মই তো তাই। মানুষের সেবা করে যা তৃপ্তি আসে তাতে দিনের শেষে একটা পরম শান্তি এনে দেয়। অবশ্য নীল কিছু বলবার আগে মেয়েটা সাইকেল করে উধাও হয়ে গেল। মকবুল কাকা আপন মনে বলে চলেন, ভাবলেও অবাক লাগে, অত বড় ব্রাহ্মণ বাড়ির মেয়ে হয়েও জাতপাত ভুলে রায় দিদিমণি হাসপাতালে রোগীর সেবা করে। ডাক্তারের ওষুধের পাশাপাশি রায় দিদির কাছ থেকে মনের জোর না পেলে কারোর শরীর ঠিকই হবে না। ওটাই হলো সবার আসল দায়। এসব শুনতে শুনতে হসপিটালে পৌঁছে সেদিনকার মতো কাজকর্ম সেরে ঘরে এসে বিছানায় গাটা এলিয়ে দেয় নীল। বৃষ্টিটা তখনও অবিরাম পড়ে চলছে, কিন্তু ওই মেয়েটার কথা কেন বারবার মনে পড়ছে নীলের? কি এমন ছিল ওর মধ্যে যার জন্য মনে হচ্ছে যদি আরেকবার নীলের সঙ্গে ওর দেখা হতো তাহলে বলাই যেত রবি ঠাকুরের সেই কথা, এমন দিনে তারে বলা যায় এমন ঘন ঘোর বর্ষায়। তবে এটাকে কি প্রথম দর্শনে ভালোবাসা বলে? এরপর থেকে কাজের সুবাদে প্রায়শই দেখা হতে থাকে নীল আর রায়ের। ওদের সম্পর্কটা আপনি থেকে তুমিতে এসেছে। কখনো রক্তদান শিবির, কখনো বা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে রায়ের উপস্থিতি। সকলের প্রতি ভালোবাসা মনে ভীষণভাবে দাগ কাটত নীলের। রায়ের সম্পর্কে অনেক কথা শুনেছিল ও গ্রামের এরুর কাছ থেকে।
রোগীদের দেখাশোনা করা, খেয়াল রাখা রায়ের শখ। রায়দের মতো রক্ষণশীল পরিবারে ওই একমাত্র অন্যরকম এক প্রকার দৈত্যকুলে প্রহ্লাদের মতো বলা চলে। ওর বাপ ঠাকুরদা ওকে হসপিটালে আসা থেকে একদম আটকে রাখতে পারিনি। নীল শুনেছে রায়ের গোড়া ঠাকুরদা নাকি এর তার সঙ্গে বলে বেড়ান। রায় কদিনই বা এমন সেবা ধর্ম করতে পারবে গ্রামের হাসপাতালে? ওকে বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিলে তখন রোগী সেবা ছেড়ে স্বামী সেবা করবে। মেয়েদের মন দিয়ে ঘর সংসার করা উচিত। মনে মনে রায়কে ভালোবাসলেও মনের কথা মনেই থেকে যাচ্ছিল নীলের। বলে দিলে যদি বন্ধুত্বটুকু আর না থাকে, সেই অজানা আশঙ্কায় এমনিভাবেই দিন কাটছিল। এদিকে নীলের মা নিপাদেবীর মনটাও ভালো নেই। ফোনে কথা হয় রোজই ছেলের সাথে। পুরো কাজ পাগল ছেলে। নীল ওর বাবা হিমাদ্রিবাবুর মতো। সত্যি কথা, কিছু ক্ষেত্রে বেশ খাটে। বাপ কা বেটা সিপাই কা ঘোড়া, কুছ নেই তো থোড়া থোড়া। মাসে 1-2 বার এলেও নীল প্রতিদিন বাড়িতে ফোন করে খোঁজ খবর নেয় মা বাবার। তবু ছেলেকে সামনে থেকে দেখতে না পেয়ে মায়ের মন কি মানতে চায়? রায়ের কথাও আসে ঘুরে ফিরে ফোনে মা ছেলের কথা চলাকালীন। নীল মাকে বলে ওর ভালোবাসার কথা, রায়দের বাড়ির রক্ষণশীলতার কথা। নিপাদেবী বলেন, চিন্তা করিস না নীল, প্রজাপতির ইচ্ছা হলে সব হবে। কিন্তু এভাবে কতদিন? ভাগ্যের ভরসায় সবকিছু তো ছেড়ে রাখা যায় না। নীল এবার সত্যি বলে দিতে চাইছিল রায়কে ওর মনের কথা, তাতে যা হবার হবে। আজ রায় এলে ওকে সুযোগ বুঝে সব বলবে। মনে মনে নিজেকে প্রস্তুত করেও। ভাবতে ভাবতে নীল দেখে রায় হসপিটাল কম্পাউন্ডের গেট দিয়ে ঢুকছে সাইকেল নিয়ে। ওর সামনে গিয়ে দাঁড়ায় নীল। মৃদু হেসে বলে, রায় এদিকে একটু শোনো, তোমাকে কিছু কথা বলার আছে। অনেকদিন ধরে বলবো ভাবছি, কিন্তু আর হয়ে ওঠেনি। আমারও বলার আছে, রায় বলে খুব আস্তে আস্তে। নীলের বুকের হৃদস্পন্দন বেড়ে যায় নিমেষে। তবে কি রায়ও কি সেই কথা বলতে চায় যেটাও নিজে রায়কে বলতে চায়? নিজেকে সংযত রেখে নীল বলে, আচ্ছা তুমি বলো। লেডিস ফার্স্ট ম্যাডাম জি। এই নাও আমার বিয়ের কার্ড। আগামী 25শে শ্রাবণ আমার বিয়ে। তোমার কিন্তু আসা চাই ডাক্তারবাবু। আজ আমি নিজে তোমায় নেমন্তন্ন করলাম। আবার বাড়ি এসে বলে যাবে, না গেলে কেউ কিন্তু শুনবে না। তুমি আমাদের গ্রামের অতিথির কথা। নাও ধরো কার্ডটা। নীল যন্ত্রচালিতের মতো হাত বাড়িয়ে কার্ডটা নেয়। এবার বলো, তুমি কি বলবে বলছিলে আমাকে যেন? রায় জিজ্ঞাসা করে ওকে। এতক্ষণ মনের মধ্যে ওরা প্রজাপতিটা ডানা ঝটফটিয়ে উঠলেও এক নিমেষে যেন সব শেষ। নীল কোনো মতে ঢোক গিলে বলে, হ্যাঁ কি যেন বলবো ভাবছিলাম, মনে পড়েছে এবার। আচ্ছা শোনো, প্রসূতি বিভাগের 15 নম্বর বেডের পেশেন্ট সালমা বিবির আজ সকালে ছেলে হয়েছে। আর জ্ঞান ফেরা মাত্রই উনি বলছিলেন রায় দিদি কোথায়, ওকে একবার আমার কাছে আসতে বলবে ডাক্তারবাবু। আমি তাই বললাম তোমাকে, পারলে ওনার সাথে দেখা করে বাড়ি যেও। তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, এখন নিশ্চয় আর সেভাবে হাসপাতালে আসবে না। ও আচ্ছা এই কথা, আমি এক্ষুনি যাচ্ছি সালমার কাছে, পরে কথা হবে তোমার সাথে। এই বলে রায় করিডোর বরাবর এগিয়ে চলে। একটা গানের কথা আজ খুব মনে পড়ে নীলের। সেটা হলো, এই বিচ্ছেদের অনলে শ্যামের অঙ্গ জ্বলে ছায়, সে কথা কি ভ্রমর জানে, সে খবর পেয়েছে কি রায়? হঠাৎ পেছন থেকে একটা হাত কাঁধে এসে পড়ে নীলের। কি হে ছোকরা, পারলে না তো নিজের মনের কথা রায়কে বলতে? নীল চমকে গিয়ে বলে, সুধীর কাকু আপনি এখানে? কি যে বলেন, রায় আমার খুব ভালো বন্ধু, তার বেশি কিচ্ছু নয়। ও নতুন জীবনে ভালো থাকুক, আমি এটাই চাই। এই সুধীর কাকুর পরিচয় হলো উনি গ্রামীণ হসপিটালের সুপার। তার উপর বলতে গেলে এককালে সুধীর কাকু মেডিকেল কলেজে পড়াকালীন নীলের বাবার ক্লাস ফ্রেন্ড ছিলেন। তাই প্রফেশনাল সম্পর্ক ছাড়াও এমনি বেশ মজবুত নীল আর ওনার এই যেমন কাকা ভাইপো সম্পর্ক যেমন হয় ঠিক তেমন ছিল। নীলের কথার উত্তরে উনি বলেন, সবই বুঝি ইয়াংম্যান, আমিও তোমার বয়স পার করে এসেছি। তোমার বাবাকে জিজ্ঞাসা করে দেখো আমার প্রেমের ইতিহাস। যাকে ভালো লাগা তাকে কিভাবে বিয়ের আসর থেকে তুলে নিয়ে ভেগেছিলাম। কতকাল আগের ঘটনা, তখন অমন খুব একটা হতো না। আর তুমি ইয়ং ম্যান, মনের কথা মনে রেখে দুঃখ বিলাসিতা করছো। প্রেম করে টেস্ট ম্যাচ খেললে হবে?
টি-20 খেলতে হবে তো, এবার দেখছি আমাকে ফিল্ডে নামতে হবে। দেখতে দেখতে এসে পড়ে 25শে শ্রাবণ। অন্যদিনের মতো ডিউটি সেরে ঘরে ফিরে নীল দেখে কলকাতা থেকে ওর বাবা মা এসেছে। অবাক হয়ে জিজ্ঞাসা করে, মা বাবা তোমরা হঠাৎ এখানে এলে কিছু না জানি? সব ঠিক আছে তো? ছেলের কাছে কি ফোন করে আসতে হবে, নাকি আসার খবর আগে থেকে জানতে পারলে আমাদের জন্য মন্ডে মিঠাই এনে রাখতিস তুই? হিমাদ্রিবাবু মিটমিটিয়ে হেসে ছেলেকে বলেন। নীলের মা বলেন, এখানে এসে শুনলাম তোর নাকি আজ কোথায় নেমন্তন্ন আছে। যা, দেরি না করে বেরিয়ে পড়। নীল মাকে বলে, মা, আজ রায়ের বিয়ে, আর তুমি মজা করছো? নিপা দেবী ছেলের মাথায় হাত রেখে বলেন, না রে, কোনো মজা নয়। আমি বলছি তুই ওখানে যা। আমার মন বলছে প্রজাপতি দেবতার ইচ্ছেতে সব ভালো হবে। হিমাদ্রিবাবু বলেন, যাই, আমিও বেরোই, একবার সুধীরের সাথে দেখা করে আসি। কতদিন দেখা হয় না দুই বন্ধুতে। নীল আর কথা না বাড়িয়ে বেরিয়ে পড়ে। দূর থেকেও দেখে রায়দের বাড়ির সামনে জটলা। সামনে গিয়ে শোনে প্রতিবেশীরা আলোচনা করছে বর আসেনি। মাঝপথে নাকি বর আর বরযাত্রীর গাড়ি থামিয়ে কারা নাকি বলেছে রায়ের অন্য ছেলের সাথে প্রেম ভালোবাসা আছে। ওরকম বাজে চরিত্রের মেয়েকে ওনারা যেন ছেলের বউ না করেন। তাই মাঝপথ থেকে ওনারা গাড়ি ঘুরিয়ে বাড়ি ফিরে গেছে। অনেকবার ফোন করে, অনেক সেধে ওনাদের মন পাওয়া যায়নি। বাজি বাজনা সব থেমে গেছে রায়দের বাড়ি। অদ্ভুত নিস্তব্ধতা, অমাবস্যার মতো অন্ধকার যেন বাড়িটাকে ছেয়ে ফেলেছে। এরকম গ্রামীণ পরিবেশে একবার লগ্নভ্রষ্টা হলে তার আবার বিয়ে দেওয়া প্রায় অসম্ভব। রায়ের বাবা আর দাদু এক কোণে বসে আছেন। নীল কি বলবে কিছুই না বুঝে চুপচাপ দাঁড়িয়ে থাকে সবার মাঝে। তবে ওর চোখ দুটি শুধু রায়কেই খুঁজছিল। কি করছে রায় এখন? হঠাৎ ও দেখে বাবা সুধীর কাকু খুব ব্যস্তভাবে হেঁটে আসছে। ওরা এখানে কি করছে আবার? হাসপাতালের সুপার হিসেবে সুধীর কাকু তো নিমন্ত্রিত নয়। নীলের বাবা কেন ওর সাথে আসতে গেল? সত্যি বাবার গল্প করতে করতে কোনো খেয়াল থাকে না। সুধীর কাকু এসে সোজা চলে গেলেন রায়ের বাবার কাছে। এসব কি শুনছি চ্যাটার্জি বাবু? আমাদের রায়মার বিয়ে হবে না? এ কি কথা? কারা করলো এমন কাজ? একটা কথা বলি, সেটা ছাড়া আর কিছু মাথায় আসছে না এই মুহূর্তে। রায়কে যদি লগ্নভ্রষ্ট করতে না চান, তাহলে আজ এই লগ্নে অন্য কোনো ছেলের সাথে ওর বিয়েটা দিয়ে দিতে হবে। ভেবে দেখুন। হ্যাঁ, আমরাও সেটা চাই, কিন্তু সেরকম ছেলে কোথায় পাবো বলতে পারেন সুধীর বাবু? আছে কেউ আপনার চেনা জানা যে আমার মেয়েটাকে উদ্ধার করবে এই বিপদ থেকে? রায়ের বাবা সুধীর কাকুর হাত ধরে কান্নায় ভেঙে পড়ে বলেন, নিশ্চয়ই আছে। এই সুধীর নামে মুশকিল আসান যখন আছে তখন পাত্রও হাজির আছে। একটা হসপিটাল সামলায় আর একটা সামান্য বিয়ে দিতে পারবো না? এই হতভাগা নীল, আমার সাথে চলে এসো দেখি। জলদি বরের পাঞ্জাবি আর ধুতিটা পরে নেবে, চলো। নীল কিছু বুঝে ওঠার আগেই সুধীর কাকু ওকে টেনে নিয়ে চলে যায় তৈরি হবার জন্য। ঘরে গিয়ে চোখ টিপে বলেন, তুমি তো ছোকরা প্রায় বোল্ড আউট হয়ে গিয়েছিলে। যাকে ভালোবাসো তার বিয়েতে কবজি ডুবিয়ে খেতে এসেছো। অনেক কষ্টে ওই বর পক্ষকে মাঝপথ থেকে ভাগিয়েছি কিছু লোকের সাহায্য নেই। আর লেজে গপরে করো না বাপু, এবার ভালোই ভালোই বিয়েটা করে ফেলো দেখি। যেদিন রায় তোকে বিয়ের নিমন্ত্রণ করেছিল সেদিন তোকে মুখ চুন করে থাকতে দেখে ঠিক করে ফেলি, কিচ্ছু একটা করতেই হবে। তোর মা বাবাকেও কলকাতা থেকে ডেকে পাঠায় এখানে। এবার আমার কাজ শেষ, তোমার শুরু। বিয়ের সানাই বেজে ওঠে। 4 হাত এক হয় নীল আর রায়ের। হাসি ফোটে নীলের মুখে। সত্যি প্রজাপতি দেবতা ওরফে সুধীর কাকু আছে বলেই ওরা দুজনে চিরজীবনের মতো ভালোবাসার অমোঘ বন্ধনে আবদ্ধ হল। বিবাহ বছরে ঘরে নীল আর রায় দুজন মিলে গান ধরে, নয় নয় এ মধুর খেলা, তোমার আমায় এমনি করে কাটবে সারা বেলা। শেষ হলো আজকের গল্প প্রজাপতয়ে নমঃ। কলমে পুষ্পিতা ভৌমিক।